যখন নির্বাচনটা হলো তখন আপনারা এগুলো ভুলে গেলেন কেন? তারা এক ভিন্ন গ্রহে থাকেন। তারা মনে করেন তাদের বাপের নামে, মায়ের নামে, ছেলে মেয়ের নামে, বোন নামে গ্রাম, ইউনিয়ন, জেলা, উপজেলার নাম বদলে দেবেন, এবং এটাই হচ্ছে বাংলাদেশ। সে বুঝতে পারছে না যে আমরা ওই বাংলাদেশে এখন আর থাকি না। ওই বাংলাদেশের রাজনীতি যারা করতে তাদেরকে 24-এ বিদায় করে দেওয়া হয়েছে। আত্মঘাতী সমালোচনা করেছেন জামাতের নেতা। আমি একটা পুলিশ মেরেই চলে আসবো। আমরা আর কোর্টের রায়ের জন্য অপেক্ষায় ছিলাম না। আমরা আপনাদেরকে কঠিন ভাষায় তো আক্রমণ করতে চাই না, কারণ আপনারা এই 17 বছরের নিপীড়ন নির্যাতনের অন্যতম শিকার। আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এবং এই জাতির সবাই যুদ্ধ করেছে। আমি যদি বলি, জামাত যতগুলো নির্বাচন অংশ নিয়েছেন ইতিপূর্বে, তাদের যে ভোটের পার্সেন্টেজ ছিল, তারা বিএনপির সমর্থনে যতগুলো আসন পেয়েছিলেন, রাতারাতি 12-14 বছর এত নিপীড়ন নির্যাতনের মধ্যে তাদের সরকার গঠন করার মতন অবস্থা তৈরি হয়ে গেল। এদেশে মানুষের মনোজগৎ পরিবর্তন হয়ে গেল। অবাক। কিন্তু বাংলাদেশের জনগণ গণভোটের মধ্য দিয়ে সেই দিনই রায় দিয়েছিল যে বাংলাদেশে একটা নতুন ফর্মুলায় আবারও তত্ত্বাবধায়ক সরকার আসবে। যারা শহীদ হয়েছিলেন তারা কোনো রাজনীতির জন্য যাননি, তারা কোনো প্রাপ্তির জন্য যাননি, তারা এক ভয়হীন সমাজ এবং রাষ্ট্র দেখতে চেয়েছিলেন, যে পেছন থেকে কখন কালো পোশাকধারী এসে আমাকে নাই করে দেবে, কখন আমাকে ফেসবুকে একটা লেখার জন্য ধরে নিয়ে যাবে, কখন আমাকে গুলি করে মেরে ফেলবে। এই যে ভয়ের সমাজ কায়েম করেছিল তারা, সেই সমাজ থেকে মুক্তির জন্য তারা সেই লড়াইটা করেছিলেন। এই লড়াই নিছক কোনো নির্বাচনের জন্য ছিল না। ফলে জুলাইয়ের বিপ্লবের পরে যে সরকারটি গঠিত হলো, তাদের 3টি প্রধান ম্যান্ডেট ছিল। একটা হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান চলাকালে যে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ তার বিচার, এবং তার আগের 17 বছরের মানবতা বিরোধী অপরাধের বিচার। দ্বিতীয় ছিল পুরো রাষ্ট্র ব্যবস্থার একটা আমূল সংস্কার, এবং তৃতীয় ছিল সংস্কার বিচার, এবং আরেকটা ছিল যে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে। দিনের ভোট রাতে আমি এবং ডামি নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাটাকে একটা বিশ্বাসযোগ্য জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। এই স্বপ্ন নিয়ে যে বিপ্লবটা হলো, বিপ্লবের পরে এসে পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বিপ্লবের পরে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসলো জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন একজন নেতা বললেন যে ইলেকশনটা যাতে না হয়, পিছিয়ে যাতে না যায়, সেই জন্য আমরা এই সমস্ত সংস্কার প্রস্তাব মেনে নিয়েছিলাম। আমি মনে করি আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। তারা যে ভুল করেছেন, যে ব্লান্ডার করেছেন, তারা এখন ক্ষমতায় আছেন, বুঝতে পারছেন না যে কত বড় ক্ষতি তারা নিজের এবং দেশের এবং দলের জন্য করেছেন। আমি আশা করি এখনো বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এখানে আছেন, একজন আছেন, যে তারা শীঘ্রই এই আত্ম উপলব্ধিতে আসবেন যে তারা একটা ব্লান্ডার করেছেন, এবং সেই ব্লান্ডারের জায়গা থেকে তারা দলকে ফিরিয়ে আনবেন। দেখুন, যে আকাঙ্ক্ষার ভিত্তিতে বিপ্লবটা হলো, অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন সহ অনেকগুলো আইন করেছিলেন এই রাষ্ট্র ব্যবস্থাটাকে তার সঠিক ট্র্যাকে তোলার জন্য। প্রত্যেকটা আইন করার আগে এক্সটেন্সিভলি আলোচনা হয়েছে। যারা এই আইনগুলো বুঝেন, যারা স্টেক হোল্ডার, যারা বিশেষজ্ঞ, যারা সমালোচক, তাদেরকে নিয়ে এই অধ্যাদেশগুলো করা হয়েছিল। সেই অধ্যাদেশগুলো কি কারণে ল্যাপস করে দিলেন? মানবাধিকার কমিশনের আইন কতবার যে মিটিং হয়েছে। বর্তমানে যারা আছেন পার্লামেন্টে, যারা আছেন, যারা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা এগুলো করেছিলেন সাথে থেকে। কোনো কারণ নেই, বললেন ভালো আইন করব, কই আজ পর্যন্ত আইনের চেহারাও দেখলাম না। ড্রাফট যেটা হয়েছে সেটা অতি জঘন্য একটা আইন হয়েছে। তা আপনারা ভালো আইনটাকে কেন ল্যাপস করে দিলেন? মানবাধিকার কমিশনের আইনকে ল্যাপস করা হলো, গুম কমিশনের আইনকে ল্যাপস করে দেওয়া হলো, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের আইনকে ল্যাপস করে দেওয়া হলো, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েটের আইনকে ল্যাপস করে দেওয়া হলো। অর্থ ব্যবস্থা, ব্যাংক, টাকা পয়সা লুটপাট করে যে বিশ্বে বিভিন্ন দেশে পাচার করা হয়েছিল, সেগুলো রোধ করার জন্য, অর্থ ব্যবস্থাকে সঠিক লাইনে আনার জন্য এনবিআর সংক্রান্ত, বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত, ব্যাংক কোম্পানি সংক্রান্ত যে অ্যাক্ট অর্ডিন্যান্সগুলো করা হয়েছিল, সেগুলোকে কেন ল্যাপস করে দিলেন? এর সাথে দুর্নীতি ধরবে যে দুর্নীতি দমন কমিশন, যার আগের কাজ ছিল
সরকারের মন্ত্রী এমপিদেরকে একটা করে সার্টিফিকেট দেওয়া যায় ইনি দুর্নীতি মুক্ত। যত বেশি দুর্নীতি করবে ফাইনালি দুদক থেকে একটা সার্টিফিকেট নিত সৈয়দ আবুল হোসেনের মতো। সেই দুদককে ঠিক করার জন্য যে আইন সেটাকেও ল্যাপস করে দিলেন কেন? এইটা তো জাতির সাথে প্রতারণা হচ্ছে। আমরা আপনাদেরকে কঠিন ভাষায় তো আক্রমণ করতে চাই না, কারণ আপনারা এই 17 বছরের নিপীড়ন নির্যাতনের অন্যতম শিকার। আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এবং এই জাতির সবাই যুদ্ধ করেছে। যখন নির্বাচনটা হলো তখন আপনারা এগুলো ভুলে গেলেন কেন? কেবল কয়েক মাস গিয়েছে, আমরা আশা করি আপনারা এই ভুলটা বুঝতে পারবেন এবং অবিলম্বে যে আইনগুলোকে ল্যাপস করা হয়েছে প্রত্যেকটি আইন আবার যথাযথ জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন। তা না হলে এই জাতি আবার বিভক্ত হয়ে যাবে, এটা নিয়েই জাতিতে আবার সংকট তৈরি হবে। আমরা সেই সংকটের দিন আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে এমন একটা পরিবেশ আসুক যে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট শক্তি, মানবতা বিরোধী অপরাধী শক্তি সরকারি দলে তো নয়, বিরোধী দলেও যাতে না আসতে পারে। সেটা আমরা রাজনৈতিক সংগ্রাম করে পারি নাই। আমাদের জাবির ইব্রাহিমের মতো শিশুদের আত্মদানের বিনিময়ে কিন্তু বাংলাদেশে আজকে সেই পরিবেশ তৈরি হয়েছে। আজকে সরকারি দলে আওয়ামী লীগ নেই, বিরোধী দলেও আওয়ামী লীগ নেই। এটাই হচ্ছে আমাদের জুলাইয়ের অর্জন। খুব লম্বা কথা বলবো না, এখানে রাজনীতিবিদরা যেহেতু কথা বলবেন, আমি তো রাজনীতিবিদ থেকে এখন বর্তমানে অবসরপ্রাপ্ত, সে কারণে রাজনীতি নিয়ে বেশি কথা বলতে চাই না। জুলাইয়ের চেতনাকে ধারণ করার জন্য অনেক কাজ বাকি আছে। আমাদের সাহিত্যে, আমাদের পাঠ্যপুস্তকে জুলাইয়ের ইতিহাস সংযোজন সাংঘাতিক গুরুত্বপূর্ণ। যে মহা অর্জন এই জাতি করেছে সেইটাকে যদি আমার প্রজন্মের পর প্রজন্ম এটাকে আমি আমার প্রজন্মকে জানাতে না পারি, তাহলে কিন্তু এই আগামীতে আবারও আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্ট শক্তির জন্ম হতে পারে। ইতিহাসে, পাঠ্যপুস্তকে আমাদের জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে, যাতে এই জাদুঘরে ঢুকলে একটা মানুষ যখন ঢুকবে, যখন বেরিয়ে আসবে, এক বুক বেদনা নিয়ে আসবে এবং আওয়ামী লীগের জন্য 1 শতাব্দী পরিমাণ ঘৃণা নিয়ে বেরিয়ে আসবে। সুতরাং এই জাদুঘর নিয়ে যদি কারো ক্ষতি হয় সেটা আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের ক্ষতি হবে, বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি হবে না। সেই জাদুঘর ওপেন না করে কেন ফেলে রাখা হচ্ছে, এটা আমার প্রশ্ন। আমি আশা করি যে আমাদের সরকারি দলের যিনি নেতা আছেন তিনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধকে অমর করে রাখার জন্য অনেক সিনেমা তৈরি হয়েছিল। আবার তোরা মানুষ হ, ওরা 11 জন, এই সিনেমাগুলো দেখে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম মানুষ এটা জেনেছে। জুলাইয়ে আমাদের এত মহাকাব্যিক ত্যাগ আছে, এত ঘটনা আছে যে এর প্রত্যেকটি ঘটনা নিয়ে সিনেমা বানালে বাংলাদেশে অন্তত 1000 পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বানানো সম্ভব। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই হওয়া উচিত ছিল। কিছু শর্ট ফিল্ম হয়েছে, ডকুমেন্টারি হয়েছে, পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হয়নি। সেটা এই সরকারের দায়িত্ব। আমি মনে করি অবিলম্বে আমাদের এই বীরত্ব গাথা, দেশ এবং জাতির প্রতি যে ভালোবাসা, প্রেম, ত্যাগ, সেগুলো নিয়ে অনেক পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র, ডকুমেন্টেশন, বই, উপন্যাস, কবিতা, এগুলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেগুলো হওয়া উচিত, যাতে পরের প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারি যে তাদের পূর্বপুরুষেরা দেশ এবং জাতির জন্য কি বীরত্ব দেখিয়েছিল, যাতে করে ভবিষ্যতে কখনো যদি প্রয়োজন হয় আবারও এই জাতির সন্তানেরা জেগে উঠতে পারে। জুলাই এক মহা বিপ্লবের নাম ছিল। জুলাই এই জাতির সব কিছুকে খোল নলচে সহ পাল্টে দিতে চেয়েছিল। আমরা সেই খোল নলচে পাল্টাতে পারিনি। আমাদের দায়িত্ব রয়ে গেছে, আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে। কিন্তু অন্তত যে আত্মবিশ্বাস আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, সেই আত্মবিশ্বাস, একটা উদাহরণ দিয়ে শেষ করছি। ফেলানীদের লাশ ঝুলে থাকতো, লাশ আনতে আমরা সাহস পেতাম না। আর এখন পুশিনের চেষ্টা করলে আমাদের বিজিবির পাশাপাশি কৃষকেরাও কাস্তে নিয়ে সীমান্তে রুখে দাঁড়ায়। এইটা হচ্ছে জুলাই পূর্ব বাংলাদেশ এবং পরবর্তী বাংলাদেশের পার্থক্য। আমরা সেই বীরত্ব নিয়ে, আত্মমর্যাদা নিয়ে দুনিয়ার সামনে দাঁড়াবো, সেটাই জুলাইয়ের চেতনা। যে বছরের পর বছর ধরে যে রাজনৈতিক দলগুলো আসলে আমাদের কথা শুনছে না, আমাদের আকাঙ্ক্ষাকে বুঝতে পারছে না, আমাদের স্বপ্নগুলো নিয়ে তাদের কোনো ভাবনা নাই, তারা এক ভিন্ন গ্রহে থাকেন। তারা মনে করেন তাদের বাপের নামে, মায়ের নামে, ছেলেমেয়ের নামে, বোন নামে গ্রাম, ইউনিয়ন, জেলা, উপজেলার নাম বদলে দেবেন এবং এটাই হচ্ছে বাংলাদেশ। সে বুঝতে পারছে না যে আমরা ওই বাংলাদেশে এখন আর থাকি না। ওই বাংলাদেশের রাজনীতি যারা করতে, তাদেরকে 24-এ বিদায় করে দেওয়া হয়েছে। 4,500 কোটি টাকার মূর্তি বানিয়েছিল শুধু শেখ পরিবার, শেখ হাসিনার সরকার।
সারা বাংলাদেশে সেই মূর্তিগুলো পর্যন্ত 24-এ ভেঙে দিয়েছে। অতএব বুঝতে হবে, বাপ মা পোলাপান বংশ এদের পূজা করবার রাজনীতি দেখবার জন্য 24 পরবর্তী জাতি সত্তা তরুণরা আসলে প্রস্তুত না। অতএব বাংলাদেশের রাজনৈতিক দল যারা পক্ষে আছেন বিপক্ষে আছেন সংসদের বাইরে আছেন, তাদেরকে এই মনস্তত্ত্ব বোঝা দরকার যে 24 ফান্ডামেন্টালি এই রাষ্ট্র কাঠামোর চিন্তা মনস্তত্ত্ব বদলে দিয়েছে। যদি এই উপলব্ধিতে আপনারা আসতে না পারেন, মনে রাখবেন যে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের লাল সবুজের পতাকা থাকবে, এখানে রাজনীতি থাকবে, স্বপ্ন থাকবে, লড়াই থাকবে, শুধু আপনারা থাকবেন না। যেভাবে আওয়ামী লীগের মতো নাই হয়ে গেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো, পুরাতন দলগুলো যারা পারিবারিক বংশধারার ভিত্তিতে মনে করছেন তারা জন্মগতভাবে এই দেশ শাসন করবার অধিকার নিয়েছেন, আপনারাও থাকবেন না। এটাই পৃথিবীর ইতিহাস, বারবার এটা হয়েছে। এবং দেখেন, আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের গত কয়দিন আগে বলেছে ভিডিও বার্তায় যে অনুশোচনা তো দূরের কথা, লাশের বদলে লাশ, চোখের বদলে চোখ, ভায়োলেন্সের বদলে ভায়োলেন্স করাবে তার নেতা কর্মীদেরকে দিয়ে। মানে তারা পৃথিবীর কোন জায়গায় বাস করছে? তারা নাকি ফিরে আসবে, আপা নাকি ফিরে আসবে, রাজপথ কাঁপবে, বাংলাদেশ হাসবে, আর আমরা সব গর্তে চলে যাব। কি এক স্বপ্নে তারা বাস করছে। 24-এর এই উপলব্ধির জায়গাটাই আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো ভাববে এবং নতুন করে বুঝবে। এখানে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের শহীদ জননী আছেন বেগম রোকেয়া আপা, এবং মাননীয় সংসদ সদস্য যারা আছেন, সংসদকে আমরা অনুরোধ করছি, শফিক ভাই একটু বলে গেছেন, 24-কে প্রোটেক্ট করবার জন্য, 24-এর স্যাংটিটি, সম্মান, মর্যাদা, 24-এর ঘটনা এবং 24-এর এই শহীদদের বিচার, আহতদেরকে পুনর্বাসন মিলায় একটা আইন করতে হবে। সকল দল মিলে এই আইন করতে হবে। শাওনদের যেন বাংলাদেশে আর এই দুঃসাহস না হয় 24-কে নিয়ে ফাইজলামি করার। এই ফাইজলামি করবার কোনো সুযোগ আর দেওয়া যাবে না। এবং এটা মাথায় রাখবেন, সরকারকে আমরা বলছি, যদি এটা না করেন আপনাদের অস্তিত্ব গদি কিন্তু টানের মধ্যে পড়ে যাবে। এটাই বাস্তবতা। অতএব আইনের ফ্রেম করতে হবে যেন মানুষ আইন হাতে তুলে না নেয়, মানুষ মব তৈরি করতে বাধ্য না করে, শাওনকে যেখানে সেখানে দেখলে যেন চটথাপ্পড় মারার উদ্যোগ কেউ না নেয়। এটা আইনের ফ্রেমে আনতে হবে, তাকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দিতে হবে। একইভাবে হীনমন্যতা দেখতেছি আওয়ামী লীগের বিচার করবা নিয়ে। আওয়ামী লীগের বিচারের প্রশ্ন তো বিচারিক প্রক্রিয়া না, ইটস এ পলিটিক্যাল কোশ্চেন, রাজনৈতিক আলোচনা, যেটা রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের সকল পক্ষ মিলে একমত হয়ে গেছে তাদের কার্যক্রম নিষিদ্ধ করবার ব্যাপারে। সেখানে আমাদের একজন মাননীয় উপদেষ্টা বললেন যে বিচারিক প্রক্রিয়াকে রেফার করে। নাৎসিদেরকে ব্যান করবার জন্য ওখানকার জার্মানির আদালতে যেতে হয় নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ফ্যাসিস্টদেরকে ব্যান করবার জন্য ইটালির আদালতে যেতে হয় নাই, সিরিয়াতে অথবা ইরাকে বাথ পার্টিকে ব্যান করবার জন্য ওখানকার আদালতে যেতে হয় নাই। রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নিয়েছে এটা একটা পলিটিক্যাল কোশ্চেন, এবং বাংলাদেশে ফাংশনাল গণ অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো মিলে এই সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের প্রশ্ন কি, এবং এটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। অতএব আমরা আশা করব অবিলম্বে আপনার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার ব্যাপারে সংসদে আইন পাশ করবেন, পাশাপাশি বিচারিক প্রক্রিয়াও চলতে থাকবে। এবং এই উপলব্ধির জায়গা থেকেই হচ্ছে বাংলাদেশকে গড়ে তোলার যে লড়াই, সেই আজাদির লড়াইটা শত শত বছর ধরে চলবে। 1204 থেকে শুরু হয়ে এটা 24-এ শেষ হয়ে যাবে না। এই মুক্তির লড়াই আমাদের মঞ্জিলে মাকসুদ পর্যন্ত, যতদিন পর্যন্ত এই দেশটা স্বপ্নের দেশ না হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের সেই লড়াই চালিয়ে যাব। এই আন্দোলনে বাংলাদেশের শ্রমিকেরা তারা নেমে এসেছিল, বাংলাদেশের পেশাজীবীরা নেমে এসেছিল, এবং সব থেকে অবাক করা বিষয়, প্রবাসে যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা এই আন্দোলনে সর্বাত্মক সমর্থন দিয়েছিলেন। রেমিটেন্স শাটডাউনের মতো কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন। এই যে এত এত মানুষ, সমাজের কোনো অংশ যেখানে বাদ থাকে না, এমন একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, একটা বিপ্লব যেটা বাংলাদেশে সংগঠিত হলো, সেই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের আত্ম উপলব্ধি হলো এই বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, যে ভূখণ্ডে যদি কখনো জুলুম চেপে বসে, সেই জুলুম এখানে চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ কোনো কালেই লাভ করতে পারবে না। এ কারণে এই বাংলাদেশের মানুষের প্রতি, আপামর জনসাধারণের প্রতি একটা শ্রদ্ধাবোধের জায়গা জুলাই আমাদেরকে নতুন করে দেখিয়ে দিয়েছে। 71-এ যেমন এদেশের কিষানেরা তারা অস্ত্র হাতে ধরেছিল, তেমনি ভাবে জুলাইতেও এদেশের সাধারণ জনতা অস্ত্র হাতে ধরার সুযোগ পায় নাই, কিন্তু
বিনা অস্ত্রে খালি বুক নিয়ে অস্ত্রের বিপরীতে গুলির সামনে তারা দাঁড়িয়ে গিয়েছিল। এটাই হচ্ছে জুলাই। সেই জুলাই আমাদের কাছে শুধুমাত্র হাসিনাকে দেশ থেকে হটানো, ক্ষমতা থেকে নামানো, তার কোনো উপলক্ষ্য ছিল না। শুধুমাত্র হাসিনা আমাদের লক্ষ্য ছিল না, বরং ছিল হাসিনা, আওয়ামী লীগ একটা যে ফেসিবাদী ব্যবস্থা তৈরি করেছিল, সেই ফেসিবাদী ব্যবস্থা থেকেও আমরা মুক্তি চাই। এবং তারই জন্য আমরা জুলাইতে যে এক দফার ঘোষণা পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই লক্ষ্য নিয়েই জুলাই আন্দোলনের এক দফা ঘোষণা করা হয়েছিল। আমরা তারপরে একটা দীর্ঘ সময় আমরা দেখেছি, যে সময়ে বাংলাদেশের সংস্কারের বিষয় নিয়ে দীর্ঘ সময়ব্যাপী আলোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলো আমরা সকলে অংশগ্রহণ করেছি, একটা ঐক্যমত্যতা তৈরি হয়েছে, গণভোট হয়েছে সেই মতামতের উপরে, এবং জনগণ সকলে মিলে সেখানে ভোট দিয়েছে। সেই 70% ভোট যেটা গণভোটের জন্য, সেই ভোটটাকে এখন আর তারা গ্রাহ্য করছে না। আজকে একটা জিনিস ঘটেছে, সংবিধান বিষয়ে একটা রায় এসেছে আবারও, যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোটের যে বিধানটা ছিল সেটাকে আবার পুনর্বহাল করা হলো আজকে অ্যাপিলেট ডিভিশনের রায়ের মধ্য দিয়ে। হ্যাঁ, এটা ইতিবাচক, কিন্তু একটা জিনিস মাঝখানের সময়টাতে ঘটে গেছে। আমরা আর কোর্টের রায়ের জন্য অপেক্ষায় ছিলাম না। কোর্ট আজকে রায় দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, কিন্তু বাংলাদেশের জনগণ গণভোটের মধ্য দিয়ে সেই দিনই রায় দিয়েছিল যে বাংলাদেশে একটা নতুন ফর্মুলায় আবারও তত্ত্বাবধায়ক সরকার আসবে। কোর্ট আজকে রায় দিয়েছে যে গণভোট আসলো, কিন্তু বাংলাদেশের জনগণ ওই 12ই ফেব্রুয়ারি গণভোটে তারা রায় দিয়েছিল যে সংবিধানে গণভোটের যে বিধানগুলো আছে সেটাকে যুক্ত করা হোক। অর্থাৎ আজকে কোর্টের মধ্য দিয়ে যে অর্জন, সে অর্জনটা কিন্তু বাংলাদেশের জনগণ 12 তারিখে 70% জনগণ সে অর্জনের পক্ষে তারা কিন্তু ভোট দিয়েছিলেন। আমরা আর কোর্টের মুখাপেক্ষী ছিলাম না, আমরা জনগণের কাছ থেকে রায় নিয়ে এসেছি। আমাদেরকে আবার কোর্টের মুখাপেক্ষী করার যদি চেষ্টা করা হয়, যদি জনগণের রায়কে কোর্টের মুখাপেক্ষী করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে দিয়ে আসবে না। আমরা এই কোর্টের রায়ের প্রতি ইতিবাচক, কিন্তু আমাদেরকে এই কোর্টের রায়ের থেকেও জনগণের যে রায়, সেই রায়ের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। জনগণের রায়ের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম। এখানে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে উপলব্ধি, আমার উপলব্ধি খুব সিম্পল। আমার ছোট্ট জাবির, শহীদ জাবির ইব্রাহিম, ও সকালবেলা ওর বাবাকে বলছিল হেলমেট পরে, বাবা আমার ছবি নাও, আমি আর্মি অফিসার হব। ওর বাবা খুব অবাক হয়ে বলছিল তুমি আর্মি অফিসার কেন হবে? তখন ও জবাবে বলছিল তুমি দেখছো না আমার ভাইদেরকে সব পুলিশরা মেরে ফেলছে, আমি আর্মি অফিসার হয়ে পুলিশ মারব। এতটুকু বাচ্চা, মাত্র 6 বছরের, ও উপলব্ধি করতে পেরেছিল ওর ভাইদেরকে মেরে ফেলা হচ্ছে, অন্যায় হচ্ছে দেশে। ও আবারও বলছিল ওর দাদুকে, আমরা যখন সেদিন 5ই অগাস্ট লং মার্চে যাচ্ছিলাম, ও আমাদের সাথে যাবে, আন্দোলনে যাবে। ও বলছিল, ওর দাদু ওকে বলছিল ভাই তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছ? ও তখন ওর দাদুকে জবাব দিচ্ছিল, দাদু তুমি চিন্তা করো না, আমি একটা পুলিশ মেরেই চলে আসব। সেই উপলব্ধি, ও ঠিকই লং মার্চে যায় আমাদের সবার সাথে এবং ফেরত আসে লাস্ট হয়ে। ও শাহাদাত বরণ করে সেই দিন 5ই অগাস্ট। আমার উপলব্ধি হলো ওই ছোট্ট বাচ্চা সেদিন কেন বলেছিল পুলিশ মারতে যাবে সে, কারণ সেদিন অন্যায় করছিল আমাদের পুলিশরা। আমাদের পুলিশ আমাদের বাচ্চাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল, পাখির মতো মেরে ফেলছিল আমাদের বাচ্চাদের, যেটা আমাদের মারা আমরা কেউ সেটা নিতে পারছিলাম না। যার জন্য আমরা সকালবেলা সেদিন নাহিদ ইসলামের ডাকে লং মার্চে জয়েন করি, এবং সেটা যখন
দুপুরের দিকে বিজয় মিছিলে পরিণত হয়। আমরা বিজয় মিছিলে সেদিন আমরা সে উপলব্ধি করেছিলাম যে এত মানুষ সেই দিন সেই সময় রাস্তায় ছিল যারা কিনা মুক্তিকামী ছিল। তাদের এই মানুষদের ইয়েতে মানে সমাবেশে আপনার রাস্তা দেখা যাচ্ছিল না। তার মানে কি আমরা সবাই তখন মুক্তি চাচ্ছিলাম। আদৌ কি আমরা মুক্তি পেয়েছি? আজকে 2 বছর হয়ে গেল জাবির নেই। আমার 1400 শহীদ পরিবার আজকে কান্না করছে তাদের শহীদ বাচ্চাদের জন্য, কারণ তারা আজও বিচার পায়নি। 2 বছরে মাত্র 7টা বিচার। আপনারা কি বিশ্বাস করতে পারছেন? মাত্র 7টা বিচার। কেন আমাদের এই 7টা বিচার কেন হলো? কেন আমাদের সবার বিচার হলো না? আমার আজকে এই সময় দাঁড়িয়ে প্রশ্ন। আজকে আমার জুলাই সনদ, যেখানে আপনারা সবাই সব বিজ্ঞজনেরা নিয়েছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, এখনো কেন জুলাই সনদ নিয়ে তালবাহানা? তারপর চলছে আমাদের যে ফেসবুক, তারপর যারা অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা জুলাইকে নিয়ে অবমাননাকর কথা বলছেন। যদিও আমি বিশ্বাস করি আপনারা কয়েকজন, আমরা অনেক। আপনাদের এই অবমাননা আমাদের গায়ে লাগে না, কারণ আমাদের শহীদরা জীবন দিয়েছে এই অবমাননা নেওয়ার জন্য না, দেশকে সুন্দর সমৃদ্ধ একটা দেশে পরিণত করতে। আমাদের এই বিজ্ঞজনেরা যারা মন্তব্য করেছেন, যারা আলোচনা করেছেন, আমি মনে করি সবই আমরা আমাদের দেশের স্বার্থে, দেশের জন্য সবার কাছে আমি চিনতে চেষ্টা করব সবাই যেন আমাদের এই দেশকে ভালোবাসেন, দেশকে সবার আগে নিয়ে যান। আমি বেশি কিছু বলবো না, শুধু বলতে চাই আমার দেশটাকে আপনারা ভালোবাসেন, 24শে জুলাইটাকে আপনারা ভালোবাসেন, সবার এই ফেসিসদের হাত থেকে রক্ষা করেন। আত্মঘাতী সমালোচনা করেছেন জামাতের নেতা। এটা গণতন্ত্রের জন্য, আমাদের নির্বাচনের জন্য যারা আপনারা ভোট দিয়েছেন আপনাদের সবার বিরুদ্ধে এই স্টেটমেন্টে গেছে। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একেবারেই ভালো জিনিস নয়। এটা একটা মন্দ উদাহরণ হয়ে দাঁড়ালো। আমি যদি বলি জামাত যতগুলো নির্বাচন অংশ নিয়েছেন ইতিপূর্বে, তাদের যে ভোটের পার্সেন্টেজ ছিল, তারা বিএনপির সমর্থন নিয়ে যতগুলো আসন পেয়েছিলেন, রাতারাতি 12-14 বছর এত নিপীড়ন নির্যাতনের মধ্যে তাদের সরকার গঠন করার মতন অবস্থা তৈরি হয়ে গেল। এদেশে মানুষের মনোজগৎ পরিবর্তন হয়ে গেল। অবাক কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে অভিযোগটা তুললেন, এই অভিযোগটা 4 মাস পর এখন তুলে আপনি গণতন্ত্রকে শক্তিশালী করলেন আপনারা, না গণতন্ত্রকে দুর্বল করলেন আপনারা? উনি বললেন যে তারা জিততেন, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এই কথা তো শেখ হাসিনা বলতো। যখন ইলেকশনে তিনি হারতেন বলতেন যে আমি সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, নানান কথা বলতেন যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। জামাত যদি নির্বাচনের 4 মাস পরে জামাতের নেতা যদি এই কথা বলেন, বা সংসদের বিরোধী দলের নেতা যদি এই কথা বলেন, তাহলে তো নির্বাচনের ফলাফল, নির্বাচনে প্রশ্নবিদ্ধ হয়। শেখ হাসিনা সবচেয়ে বেশি খুশি হবে যে আমি নাই, স্বৈরাচার নাই, দেখো এখনো নির্বাচন ব্যবস্থা কিভাবে এখনো শ্যাটার্ড হয়, কিভাবে এটা এখন পর্যন্ত কার্যক্রম, এখানে এখনো ম্যানিপুলেশন হয়। এই কথা তো আওয়ামী লীগের কথা। আমাদের মধ্যে বিরোধ থাকবে, তো বিরোধ না থাকলে তো বাকশাল হয়ে যাবে। তো আমরা একটা দলই করতে পারতাম, সবাই আমরা বিএনপি করতে পারতাম, অথবা সবাই আমরা এবি পার্টি করতে পারতাম। তা তো আমরা করছি না। তা আমাদের যার একটা অবস্থান, যার একটা লক্ষ্য আছে। সুতরাং আমাদের মধ্যে বিরোধ যাই থাকুক না কেন, যেই জায়গাতে আমরা অবস্থান করি না কেন, চূড়ান্ত পর্যায়ে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের গণতন্ত্রের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে হঠাৎ করে সাদা কাপড়ে কলেমা খচিত পতাকা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এটা একটা কনস্পিরেসি। কয়েকদিন আগে একটা বোম ব্লাস্টের ঘটনা ঘটেছে, এই পতাকা নিয়ে মিছিলের ঘটনা ঘটেছে। এটা হচ্ছে শেখ হাসিনা আমলে জঙ্গি নাটক হতো, তারা এগুলো ক্রিয়েট করত। তাদের অপশাসনকে পাকাপোক্ত করার জন্য সারা পৃথিবীকে দেখাতে চাইতো বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে। সুতরাং এই জঙ্গিবাদকে মোকাবেলা করার জন্য আমি যে ক্রস ফায়ার দিয়ে মাঝে মধ্যে যা করি, আমার সরকার লাগবে, আমাকেই তোমরা রাখো, আমাকেই তোমরা সমর্থন করো, সো দ্যাট এখানে জঙ্গিবাদের উত্থান ঘটবে না।
এখন উনি উনি যে বলছেন উনি আসবেন, বাংলাদেশের ইমপ্রেশনটা উনি আবার তো বলতে চাই, ওই দেখো আমি নাই, এখন আবার কিন্তু জঙ্গিবাদ উকি দিচ্ছে, নাড়া দিচ্ছে, এই ধরনের একটা পরিস্থিতি তারা তৈরি করতে চায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা দেশবিরোধী ষড়যন্ত্র, এইটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা অবহেলা করতে চায়, আন্ডারমাইন করতে চায়, যারা আমাদের সরকারকে আমাদের দেশকে চাপের মধ্যে রাখতে চায়, স্পষ্টভাবে আমি বলতে চাই এটা তাদের কনস্পিরেসি। গণতন্ত্রের প্রথম কথা হচ্ছে যে জনগণের কথা শুনতে হবে। ইউ আর হার্ড, আপনার কথা শোনা হয়েছে, আপনার কথা শোনা হয়েছে। এখানে দাঁড়িয়ে শুধু আমি কথা বলে যাব, এমপি সাহেবরা কথা বলবেন, মন্ত্রী পার্লামেন্টে কথা বলবেন, কিন্তু জনগণের কথা শোনা হবে না। এটা কোনো রাষ্ট্র ব্যবস্থা না। আমরা সেই জন্যই তো লড়াই করেছি, আপনারা সবাই লড়াই করেছেন। কি জন্য লড়াই করেছেন? যে আপনি রাষ্ট্রের কাছে প্রশ্ন তুলতে পারবেন, রাষ্ট্রকে প্রশ্ন করতে পারবেন, এবং রাষ্ট্র সেই প্রশ্ন শুনবে। আপনি নিরাপদে নির্ভয়ে সাহসের সাথে আপনি প্রশ্নটা তুলতে পারবেন। আপনি প্রশ্নটা তুলেছেন, এটি হচ্ছে আজকের উপলব্ধি। জুলাইয়ের যে অর্জন, উপলব্ধি হচ্ছে যে আপনি সেই ব্যবস্থার মধ্যে আছেন, সেই ব্যবস্থাটা একটা পরিবর্তন এনেছেন, যেখানে আপনার কথা বলতে পারেন, আপনার কথা শোনা যায়, আপনার কথা শুনতে হয়। এটি হচ্ছে গণতন্ত্র। তো এটা আমি মনে করি যে একটা ছোট্ট উপলব্ধির মধ্যে হচ্ছে আমার এটা উপলব্ধি। আপনার এই বিষয়টি নিয়ে আমার একটু ভাবনা আছে। আমি অনেক সময় বলতাম আমরা তো আসলে সংবিধান চর্চা করি না, সীমিত সুযোগের মধ্যে আমরা সংবিধান চর্চা করি না। আপনি যে কথাগুলো বললেন, অ্যাজ এ সিটিজেন স্টিল এই স্কোপটা আছে। এখানে কয়েকজন লয়ারও আছেন। সেটা হচ্ছে যে আপনি একটা পিটিশন করতে পারেন পার্লামেন্টকে, মানে আপনাদের প্রবলেমটা তুলে। তো কিন্তু আমেরিকার মতো আপনি শুধু পিটিশন করলে চলবে না, আপনার পিটিশনটা এখানে আবার দুজন সংসদ সদস্যকে স্পন্সর করতে হয়। তো নিশ্চয়ই আমার মনে হয় যে দুজন সংসদ সদস্য ন্যূনতম পাওয়া যাবে। এবং যদি এটা আপনি পিটিশন করেন এবং দুজন সংসদ সদস্য আক্তার থেকে আসে, এমনকি প্রয়োজন বোধে আমি আমার দলের সংসদ সদস্যদের কাউকে বলবো তারাও যাতে আপনার এই দাবিটি স্পন্সর, অর্থাৎ পার্লামেন্টে উত্থাপিত হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমি একটা প্রথম উপলব্ধির কথা বললাম যে আমরা একটা বড় মাপের অর্জন করেছি, আপনি বলেছেন, এবং আমি শুনতে বাধ্য হয়েছি, আমাকে শুনতে হবে আমাকে। ইট ইজ অ্যাচিভমেন্ট, এটি হচ্ছে জুলাইয়ের অ্যাচিভমেন্ট। রাষ্ট্রটা এখন সেই জায়গায় দাঁড়িয়েছে, রাষ্ট্রটা এখন সেই জায়গায় নাই যে আপনার কথা শোনা যাবে না, আপনি কথা বললে আমি মানে রাগ করব, বা অথবা আপনি সংকোচ বোধ করবেন, অথবা আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন। রাষ্ট্রটা কিন্তু এখন সেই জায়গায় নাই। এটা শাসক দলকে, শাসক গোষ্ঠীকেও বুঝতে হবে এখন। তো অনেক আলোচনা, মান্না ভাই আমার অত্যন্ত প্রিয় বক্তা, মান্না ভাই অনেক কথা বলেছেন। এখন তার অনেক কথাগুলোই আমি বলবো না অযৌক্তিক, তার উপলব্ধির সাথে আমি তাকে শ্রদ্ধা জানাতে চাই। একটা সাম্প্রতিককালে একটা কথা উঠেছে, শেখ হাসিনা আসছেন, পত্রিকায় দেখেছি শেখ হাসিনা আসছেন। জুলাই মাস আমাদের অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি, উনি আসছেন, উনি জানান দিয়েছেন। কিভাবে? সাংবাদিকরা জিজ্ঞেস করেন, আমি খুব অবাক হয়ে যাই, জিজ্ঞেস করেন 2 বছরের মধ্যে জিজ্ঞেস করেন, যখন টকশোতে যে জিজ্ঞেস করেন শেখ হাসিনা আসছেন, কি বলবেন? বলে না কি বলবো, ওটা তো লিমিটেড, মানে 2-3 জনের মধ্যে, আমি মঞ্জু ভাই বা মান্না ভাই, আমরা 2-3 জনের মধ্যে আলোচনা করি টকশোতে। যে আজকে আপনাদের সামনে বলতে চাই, তিনি আসছেন না, আসতে পারবেন না। কেন পারবেন না? 1981 সালে তিনি স্বামী সন্তান নিয়ে প্রবাসে ছিলেন, এবং সরকারের আনুকূল্য নিয়ে, তৎকালীন বিএনপি সরকার, সেই সরকারের আনুকূল্য নিয়ে, অনুমোদন নিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন। যখন তিনি বাংলাদেশে আসেন শেখ হাসিনা, তখন শেখ হাসিনার হাতে কোনো রক্ত ছিল না। শেখ হাসিনা নিজে কোনো সংবাদপত্র বন্ধ করেনি, লেথাল উইপন ইউজ করার জন্য কোনো নির্দেশ দেননি, রক্ষী বাহিনী তিনি ক্রিয়েট করেননি, একদল তিনি বানাননি, গুম করেননি। যে রক্ষী বাহিনীর লোকজন যে গুম করতে, এই কাজগুলোর সাথে উনি জড়িত ছিলেন না। ওনার বাবার প্রশাসন, ওনার বাবা জড়িত ছিলেন, শেখ মুজিবুর রহমান জড়িত ছিলেন। 21 বছর তাকে রাজনীতি করতে, এবং ওনার বাবা, মানুষ সাধারণত বাবার যে মৃত্যুর সময়
বাবার যে আকাঙ্ক্ষাটা কি, বাবা যদি বলে আমাকে ওই জায়গায় কবর দিও, তাই তো দিই আমরা নাকি? বাবা যদি বলে এটা করো, যে একজন বাবার গল্প বলে গেলেন না যে আমার নাম যেন থাকে, বলে তো। তো উনি ওনার বাবার জীবনের সর্বশেষ আকাঙ্ক্ষা ছিল তাদের দলটার নাম হবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। উনি সেটাও রাখেন নাই। উনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের মানুষ বাকশালকে ঘৃণা করে ওই নামে রাজনীতি করা যাবে না। সেজন্য তিনি বাবার সর্বশেষ ইচ্ছার নামটা পর্যন্ত বাদ দিয়ে তিনি আবার বাংলাদেশ আওয়ামী লীগে ফিরে এসেছিলেন, অর্থাৎ বাবার পথে অনেক বছর তিনি ছিলেন না। তো এবং শেষবার ওনাকে বলতে যে আমাকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমা করেন, একবারের জন্য আমাদেরকে সময় সুযোগ দেন। তো মানুষ মনে করছে আচ্ছা ঠিক আছে, মানুষ মাত্রই ভুল করে, তো ঠিক আছে একবার সুযোগ দেওয়া যায়, একবার সুযোগ দিয়েছে, ভালো। এবার তো ওনার কোনো রিগ্রেট নাই, রিমোর্স নাই, ওনার অনুশোচনা নাই। উনি বলেছেন উনি কোনো অন্যায় করেননি, ভুল করেননি। উনি বলেছেন উনি ভারতে যেতে চান নাই, উনি নাকি গোপালগঞ্জে যেতে চেয়েছিলেন। গোপালগঞ্জে যাওয়ার জন্য কি এত বাক্স পেটটা বানতে হয়? ঢাকা থেকে গোপালগঞ্জে, আমার বাড়ি গোপালগঞ্জ আর ঢাকার মাঝামাঝি জায়গা হচ্ছে আমার বাড়ি, এই যে মুন্সিগঞ্জে মাওয়াঘাটের কাছে আমার বাড়ি, মানে ব্রিজটা পার হলে তো মোটামুটি গোপালগঞ্জ। তো গোপালগঞ্জে যাওয়ার জন্য তো এরকম 28টা সুটকেস, বাক্স পেট্রা, হীরা জহরত, এত ডলার প্যাক আপ করতে হয় না। উনি মিথ্যা কথা বলেছেন। উনি গোপালগঞ্জ, উনি জানতেন যে ওনাকে ভারতেই যেতে হচ্ছে, পৃথিবীর কোনো দেশ ওনাকে গ্রহণ করতে সম্মত ছিল না। ওনাকে গোপালগঞ্জে না, পৃথিবীর কোন গোপালগঞ্জে গেল যেই জনগণ গণভবন দখল করেছিল। আমরা এরকম গণভবন, রাজপথ দখল করার বড় ইতিহাসের কথা জানি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও সেখানকার জনগণ আপনার ওয়াল স্ট্রিট দখল করেছিল, আন্দোলনটার নাম ছিল অকুপাই ওয়াল স্ট্রিট। বাংলাদেশের জনগণ অকুপাই গণভবন দখল করার আন্দোলন, এটা পৃথিবীর একটা বিরল ঘটনা। এরকম ঘটনা সাধারণত সচরাচর 200, 400, 500 বছর, 800 বছর যে লক্ষণ সেনের কথা বললেন, এরকম ঘটনা ঘটে না। উনি জানতেন যে ওনাকে যেতে হচ্ছে, পালাতে হচ্ছে। ওনাকে যে পালাতে হবে, আমি বহু মিডিয়া, এখানে যমুনা টিভি এবং আরো অনেক টিভি আছেন, আমি বহু টকশোতে বলেছি যে তার গভর্নমেন্ট অনিবার্যভাবে কলাপস করবে, কলাপস করার দিকে এগুচ্ছে। 31শে মে আমি হবিগঞ্জে আমার পার্টির প্রোগ্রামে বলেছিলাম, সেইটা আমার ফেসবুকে এখনো আছে। আমি আমার দলের নেতাদের উদ্দেশ্যে বলেছিলাম, সেই সংগ্রামে তোমরা যদি সামিল নাও হও, অনিবার্যভাবে শেখ হাসিনা কলাপস করবে, তার সরকার কলাপস করবে। তার সরকার কলাপস করার 2 মাস 5 দিন আগে আমি কথা বলেছি। অর্থাৎ আমরা জানতাম এই সরকারের পতন অনিবার্য, এর কোনো অল্টারনেটিভ ছিল না। সেই জায়গায় গেছে এবং উনিও নিজেও জানতেন। সেজন্য ওনার সমস্ত আত্মীয় স্বজন, শেখ সেলিম বলেন, এটা বলেন, ওটা বলেন, তাপস বলেন, সবাইকে তুমি আগে পাচার করে দিয়েছেন। সবাইকে তো পাচার করে দিয়েছেন তিনি। তার আত্মীয় স্বজন কেউ কিন্তু ঢাকায় ছিল না, সবাই কিন্তু 5 তারিখের আগে সব সেফ এক্সিটে চলে গেছে। কেউ লন্ডনে, কেউ সিঙ্গাপুরে, কেউ ভারতে, মোটামুটি সবাই। শুধু উনি আর শেখ রেহানা, ওই শেখ পরিবারের মধ্যে উনি আর শেখ রেহানা ছিলেন। তো শেখ রেহানা তো ফরেন ন্যাশনাল, শি ইজ এ ব্রিটিশ ন্যাশনাল। তো উনি মিথ্যা কথা বলছেন, উনি আর আসতে পারছেন না। কেন পারছেন না? ওনার হাতে এখন রক্তের দাগ, ওনার হাতে এখন মানুষ খুনের অভিযোগ ওনার উপরে আছে। উনি বাংলাদেশকে ধ্বংস করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন। সুতরাং শেখ হাসিনা অনুতপ্ত হবেন না, আর ওনাকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জনগণ কখনই গ্রহণ করবে না। সুতরাং এই ব্যাপারে আমরা মনে হয় নিশ্চিত থাকতে পারি। তবে শুধু নিশ্চিত থাকলেই চলবে না। আমরা যারা পক্ষের শক্তি, যারা আমরা জুলাই রচনা করেছি, আপনারা যারা জুলাই রচনা করেছেন, আপনি বলেছেন আপনাদের শরীরে, আপনাদের কাপড়ে রক্তের দাগ, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদ কিন্তু একটা প্রতীকী শব্দ। ফ্যাসিবাদ শুধুই কিন্তু আওয়ামী লীগ না, ফ্যাসিবাদ শুধুই বাকশাল না, ফ্যাসিবাদ ইজ এ সিমটম, সিনড্রোম। এটার বিরুদ্ধে সবাইকে আপনাদের সজাগ এবং সক্রিয় থাকতে, সক্রিয় অবস্থানে নিতে হবে। জামাত নেতা হামিদুর রহমান আজাদ ভাই, উনি চলে গেছেন, ওনার একটা বক্তব্য ছিল, উনি বলেছেন যে পরিবর্তন উনি দেখছেন না। পরিবর্তনটা তো আসলে রাতারাতি হয় না। 17 বছরের একটা প্র্যাকটিস ছিল, 17 বছরের লুটপাটের শাসন ব্যবস্থা ছিল। সেই শাসন ব্যবস্থা আপনি 4 মাসের মধ্যে পরিবর্তন করে ফেলবেন?
তারপরে তো পরিবর্তন হচ্ছে। আপনারা যারা বিদ্যুৎ বিল দিতেন একটু খেয়াল করে দেখেন তো, আপনাদের বিদ্যুৎ বিলের কর্নারের মধ্যে লেখা থাকতো শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ লেখা থাকতো না? তার ছবি দিয়ে। বিদ্যুৎটা কি তার? আপনার টাকা দিয়ে আপনি বিদ্যুৎ নেন, তার ছবি দিয়ে, তার বাবার ছবি দিয়ে বলতো যে শেখ হাসিনা উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ।